আসসালামু আলাইকুম। আমরা জানি ইরান ও তার শত্রু ভাবাপন্ন দেশগুলোর সাথে সম্পর্কে একটা বড় ধরনের মোড় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে বা কি করছে বোঝা মুশকিল। ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন তিনি কথা বলছেন, আবার বলছেন আমি ইরানকে একেবারে বোমা মেরে ঐতিহাসিক যুগে, প্রস্তর যুগে নিয়ে যাব, তাদের কিছুই বাঁচবে না, ইনফ্রাস্ট্রাকচার শেষ করে দেব। এর ভেতরে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই নতুন ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি এর প্রকোপ আরো বৃদ্ধি পায়, তাহলে আমরা একটা বড় ধরনের, বিরাট ধরনের যুদ্ধের সামনাসামনি হব, এতে কোনো সন্দেহ নেই। সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা না করলেও সে যুদ্ধ বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে আসবে। সেখানে আসছি আমি। তার আগে আপনারা জানেন আমি তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে যে কথাগুলো বলে আসছি ওটা আবার রিপিট করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে দুটো কথা। ওসি প্রদীপ সহ সকল সাজাপ্রাপ্ত অপরাধীর সাজা কার্যকর করুন। আমি জানি বিচারকের অপ্রতুলতার কারণে এবং নানান ধরনের অভ্যন্তরীণ ও বৈদেশিক চাপের কারণে আপনার সরকার এবং এর আগে ইউনূস সরকার ওসি প্রদীপ সহ যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের ফাঁসি বা সাজা কার্যকর করতে পারেননি। কিন্তু তারেক রহমান সাহেব, আপনি একটা নির্বাচিত সরকারের প্রধান, আপনার প্রতি জনগণের আস্থা আছে, আপনি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন। তাই সবার মতো আমি আপনার কাছে অনুরোধ করি এবং আশা করি আপনি যত দ্রুত সম্ভব এই কনভিক্টেড আসামি ওসি প্রদীপ এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ আরো বহু খুনের আসামি যাদের বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে, তাদের রায় কার্যকর করুন। যদি অ্যাপিল করে থাকে তারা, তাহলে সেটা কয়েক সপ্তাহের ভিতরে নিষ্পত্তি করুন। নারায়ণগঞ্জের 7 মার্ডার্স হয়েছিল শেখ হাসিনার আমলে প্রায় 8-10 বছর আগে, যদি আমি ভুল না করে থাকি। তো এগুলো বিচার করা দরকার। আর যারা এখনো বিচারের সম্মুখীন হয়েছেন কিন্তু তাদের কোনো অপরাধের আমরা রায় শুনতে পাচ্ছি না, যেমন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যারা এখনো জেলখানায় আছেন, তাদের প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি নেই। আমি সবাইকে সন্দেহের চোখে দেখি। তবে আমি আশা করি আপনি কয়েক সপ্তাহের ভেতরেই যারা যারা সালমান রহমান সহ যারা যারা জেলখানায় আছেন, রাশেদ খান মেনন এবং অন্যেরা, তাদের একটা রায় আমরা চাই। নির্দোষ বা দোষী যেটাই হোক, সেটা না করলে এর পরে যদি তাদের ছেড়ে দিতে হয়, সেটা হবে একটা বিচারের নামে প্রহসন, এবং যাদের রায় হয়ে গেছে তাদের রায় কার্যকর না করাটা হবে, আমি মনে করি এখনো হচ্ছে সেটা, আদালত অবমাননা। আশা করি আপনি আমার কথা রাখবেন, শুনবেন। তো এখন আমরা মূল বিষয়ের দিকে আসছি। সেটা হচ্ছে আরেকটা দেশ। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ওই অঞ্চলের কিছু মিত্র দেশ, সৌদি আরব, বাহরাইন এবং ইনিশিয়ালি কুয়েত, কাতার, এরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন নতুন শত্রু আসছে ইরানের জন্য, সেটা হচ্ছে ইউরোপের একটা দেশ, ইউক্রেন। আমরা জানি এই অল্প কয়েকদিন আগেই কাস্পিয়ান সাগরে, যেটা রাশিয়া এবং ইরানের ভেতরে একটা সাগর, একদিকে আজারবাইজান
পশ্চিম দিকে আজারবাইজান, দক্ষিণ দিকে ইরান, উত্তর দিকে রাশিয়া। এই যে বিরাট একটা দ্বীপ, একটা হ্রদ বলা যায়, কাস্পিয়ান সি, সেখানে ইউক্রেন একটা ইরানি জাহাজের উপর হামলা করেছে। উস্কানিমূলক হতে পারে, এবং তবে ইউক্রেন বলছে ইরান রাশিয়াকে যুদ্ধের ব্যাপারে সাহায্য করে আসছে, তাই আমরা ইরানকেও শত্রু রাষ্ট্র বলে মনে করি, সেই জন্য হামলা করা হয়েছে। এখন এই হামলার পরে ইরান কি আবার রিটালিয়েট করবে, প্রত্যুত্তর দেবে, এবং এর ফলে কি যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে, এবং ইরান এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপের সঙ্গে, নেটোর সঙ্গে বা ইউক্রেনের সঙ্গে জড়িয়ে পড়বে, তাহলে তো একটা ভয়াবহ চিত্রের দিকে আমরা যাচ্ছি। সেটা হবে কিনা আমরা নিশ্চিত নই, তবে এ ব্যাপারে একটু আলোচনা দরকার। এখন এই সম্পর্কটা অনেক বেশি শত্রুতাপূর্ণ, এবং এখানে প্রক্সি আকারে ইউক্রেন আমেরিকার পক্ষে হয়তো ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলেও নামতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রায় মিত্রহীন হয়ে পড়েছে। নেটোর দেশগুলো লিপ সার্ভিস দিচ্ছে, যদিও ব্রিটেন আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে ভারত মহাসাগরে, তবে অন্যান্য দেশগুলো নিশ্চুপ, এবং কয়েকটা দেশ তো রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে, নেটো মেম্বার, স্পেন যেমন, ইটালি যেমন। সুতরাং ইউক্রেন যেন সে পথে না যায় সেটা আমেরিকা চেষ্টা করবে। তবে সরাসরি ইরান এবং ইউক্রেন যুদ্ধ করবে অনেক অ্যানালিস্ট বলছেন সে সম্ভাবনা কম, কেননা ভৌগোলিক দূরত্ব, ইরান আর ইউক্রেনের মধ্যে সরাসরি সীমান্ত নেই, মাঝে রাশিয়া, ককেশাস বা কাস্পিয়ান সাগর, আর ইউক্রেনের মূল ফোকাস হচ্ছে রাশিয়া, এবং 2022 থেকে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধই ইউক্রেনের সব শক্তি কেড়ে নিচ্ছে। ইউক্রেনের কি এত শক্তি আছে যে আবার ইরানের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলবে, এবং ইরান ইউক্রেনেও তার বিভিন্ন ধরনের উন্নত মানের মিসাইল গুলোতে হামলা করুক? ইউক্রেন তো অলরেডি ক্রমান্বয়ে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে রাশিয়ার আক্রমণে। এখন ইরান যদি উপরে লাগে, রাশিয়া ইরান একযোগে ইউক্রেনের উপর হামলা করলে ফ্রন্ট হয়তো বদলে যাবে, মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপে চলে যাবে, তবে সেটা হলে ইউক্রেনের জন্য কি খুব একটা সুবিধার ব্যাপার হবে? এটা একটা প্রশ্ন। আর মার্কিন যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে ব্যবহার করে ইউক্রেনকে আরো অস্ত্র দিয়ে রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে তাদেরকে উস্কানি দেবে যে তোমরা যুদ্ধ চালিয়ে যাও? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা হয় কি না হয় আমরা জানি না, কিন্তু কেন একটা যুদ্ধের মতো সম্পর্ক তৈরি হয়েছে ইরানের সঙ্গে ইউক্রেনের? আমরা জানি 2022 থেকে ইউক্রেন ইরানের শাহেদ ড্রোন রাশিয়া ব্যবহার করছে, ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করে আসছে ইউক্রেন আক্রমণের পর থেকেই। এর জবাবে ইউক্রেন 2022-এই ইরানকে নির্দয় জবাবের হুমকি দিয়েছিল। 4 বছর আগে ইউক্রেন বলেছিল আমরা তোমাদের নির্দয় একটা জবাব দেব, তোমরা যে রাশিয়াকে আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্র, শাহেদ ড্রোন সাপ্লাই দিচ্ছ। এবং 2023-এর শুরুতে ইউক্রেন ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ডাউনগ্রেড করে এবং 50 বছরের জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য নিষিদ্ধ করে দেয়। আমি বহুবার বলেছি, সকল কূটনৈতিক সম্পর্ক যুদ্ধের মূলে রয়েছে ব্যবসা বাণিজ্য। সে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে ইউক্রেন ইরানের সঙ্গে। এবং 2026 সালের এই ফেব্রুয়ারি মাসে আর একটা নতুন মাত্রার যোগ হচ্ছে। সেটা কি? 2রা ফেব্রুয়ারি 2026-এ ইউক্রেন IRGC কে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে। IRGC আপনারা জানেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, ইরানের, যারা $1 মিলিয়ন 1 মিলিয়ন মতো সৈন্য রয়েছে IRGC-তে,
ব্যাটল হার্ডেন, খুবই যুদ্ধে পারদর্শিতা, তারা ইরানকে পরিচালনা করছে। এখন মার্চ 2026-এ যখন আমেরিকা ইরানকে আক্রমণ করলো, তারপরে ইউক্রেন, কাতার, সৌদি আরবিয়া, ইউএই এরা ইরানের ড্রোন ঠেকাতে বিভিন্ন রকমের ইন্টারসেপ্টার ব্যবহার করলো। ইউক্রেন সাহায্য করলো এদেরকে ইরানের বিরুদ্ধে। জুলাই 2025-এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইরানকে ইউএস ঘাঁটির স্যাটেলাইট ছবি দিচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে বলছে যে রাশিয়া কিন্তু আমেরিকার বিরুদ্ধে কাজ করছে এবং ইরান সেই রাশিয়ার পক্ষ নিয়ে রাশিয়াকে ড্রোন সাপ্লাই দিচ্ছে। তাই এটা এখন দুইটা আলাদা যুদ্ধ নয়, একটা জোড়া লাগা যুদ্ধ বলা যেতে পারে। মানে ইউক্রেন রাশিয়া এবং ইরান এবং আমেরিকার যুদ্ধ। যেহেতু আমেরিকা ইউক্রেনের মিত্র, রাশিয়া ইরানের মিত্র, তাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে আমরা বলতে পারি প্রক্সি ওয়ার বিটুইন ইউক্রেন অ্যান্ড ইরান। মানে মার্কিনপন্থী ইউক্রেন মার্কিন বিরোধী রুশপন্থী ইরানকে টার্গেট করবে, এটাই একটা স্বাভাবিক ব্যাপার হতে পারে। তবে এটা ঘটবে কি না সেটা বলা মুশকিল। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের যে ভূমিকা ছিল, ড্রোন সাপ্লাই দিয়েছে রাশিয়াকে, একটা রিস্ক তো আছেই যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেন যদি অ্যাটেনশন চেঞ্জ করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে, ইরানের উপর যদি হামলা করে তাহলে ইরানকে আরেকটা ফ্রন্ট সামাল দিতে হবে। তবে আবার এটাও বলা যায় ইউক্রেনেরও রাশিয়া ছাড়া এখন আবার ইরানের দিকে আরেকটা ফ্রন্ট খুলতে হবে। তো এখন কোন দিকে মোড় নেয় ঘটনা আমরা জানি না। ইউক্রেনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক হয় 1992 সালে। 2023 পর্যন্ত 20 পর্যন্ত সম্পর্ক মোটামুটি ভালো ছিল। তবে 2022 দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে ইরান রাশিয়ার সমর্থনে রাশিয়াকে ড্রোন সাপ্লাই দেয়াতে, শাহেদ ড্রোন নিজেদের তৈরি করা, এটা রাশিয়া ইম্পোর্ট করে ইরানের কাছ থেকে। তো ইউক্রেনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, যেটা বললাম। 2020 সালে একটা টার্নিং পয়েন্ট হয়েছে। আইআরজিসি ইউক্রেনের ফ্লাইট 752 গুলি করে 176 জন সৈন্য মেরে ফেলে। সুতরাং আইআরজিসি ইউক্রেনের একটা বিমান ভূপাতিত করেছিল 2020 সালে। সে রাগ কিন্তু ইউক্রেনের এখনো আছে। 2022 থেকে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সাপ্লাই করছে, বিনিময়ে রাশিয়া ইরানকে S-400 স্যাটেলাইট ডেটা দিচ্ছে। ইউক্রেনের অভিযোগ, ক্রিমিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা যারা ছিল ইউক্রেন, তারা ইউক্রেনের 10 জনকে মেরেছে। 2026 ফেব্রুয়ারিতে ইউক্রেন আইআরজিসি কে একটা টেররিস্ট বা সন্ত্রাসী এনটিটি বলে ডিক্লেয়ার দিয়েছে। মানে আইআরজিসি কে বলছে ইউক্রেন একটা সন্ত্রাসী গোষ্ঠী। এমত অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের ইন্টারসেপ্টারের সংখ্যা কমে যাচ্ছে, তারা চীনের সঙ্গে যদি কোনোদিন যুদ্ধ হয় যে অস্ত্র ব্যবহার করা দরকার, সেই অস্ত্রে একটা টান পড়েছে এবং তার কোনো মিত্র, আপাতত ইসরায়েলও মানে সরাসরি এখন আমেরিকার পক্ষে ইরানের সঙ্গে যুদ্ধ করছে না। তো আমেরিকা একটু একঘরে হয়ে পড়েছে। সেজন্য তার সঙ্গে যদি ইউক্রেনের মতো একটা শক্তি যারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে যোগ দেয়, তাহলে আমেরিকার জন্য একটা শুভ সংবাদ নিয়ে আসতে পারে এটা। তবে এটা কি ইউক্রেনের জন্য শুভ সংবাদ, সেটা আমরা বলতে পারি না। ইরানের যে শক্তি, তারা এই এলাকায় মার্কিন ঘাঁটিগুলো শেষ করে দিয়েছে। তাদের এই উন্নত মানের খাইবার শিকান এবং আরো এমাদ, এই সমস্ত অতি উন্নত মানের যে মিসাইল রয়েছে, যেগুলো ইন্টারসেপ্টরকে ডজ করে তারা আক্রমণ করতে পারে।
তাদেরকে এখন আর সহজেই ইন্টারসেপ্টর দিয়ে আঘাত করা যাচ্ছে না। তো ইউক্রেন এই যে এটা রিস্কটা নিচ্ছে, এর ফলে এলাকায় অস্থিরতা বৃদ্ধি পাবে এবং এই যে একে অপরের শত্রুর বন্ধু বলে অভিহিত করছে। বন্ধু হচ্ছে রাশিয়া ইরানের জন্য, তো রাশিয়ার শত্রু হচ্ছে ইউক্রেন। আবার রাশিয়া হচ্ছে ইউক্রেনের শত্রু, সেই শত্রুর বন্ধু হচ্ছে ইরান। সুতরাং এটা একটা খুবই যুদ্ধ হওয়ার মতো একটা সিচুয়েশন, এতে কোনো সন্দেহ নেই। এ ধরনের কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ সহ বড় বড় যুদ্ধ এরকম হয়েছে। শত্রুর বন্ধুর বিরুদ্ধে যুদ্ধ করা এটা একটা ইতিহাসের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমরা শেষ কথা যেটা বলতে পারি, আমরা এখন দুইটা আলাদা যুদ্ধ দেখছি না, একটা জোড়া লাগা যুদ্ধ দেখছি। এবং এই যুদ্ধের বোধহয় সূত্রপাত হলো ইউক্রেন ইরানের মিসাইল, ইরানের জাহাজের উপর আক্রমণ করলো এখন কাস্পিয়ান সিতে। এখন সৌদি আরব কি আবার ইউক্রেনের সঙ্গে যোগ দেবে? যেটা দেখা যাচ্ছে ইরানের আশীর্বাদ পুষ্ট হুথি গেরিলারা বাবল মান্দাব বন্ধ করে দেবে বলেছে সৌদি আরবের জন্য। সৌদি আরবের তেলের যে রপ্তানি হয় তার প্রায় 90% তেল এই বাবল মান্দাব দিয়ে ভারত মহাসাগর হয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে রপ্তানি করে। সেটা বন্ধ হয়ে গেলে সৌদি আরবের ইকোনমি বন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে, আঘাতপ্রাপ্ত হবে। সুতরাং সৌদি আরবকে ওখানে আমেরিকা সঙ্গে নিচ্ছে। এখন পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা ডিফেন্স প্যাক্ট আছে, মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট আছে। পাকিস্তানও কি সৌদি আরবের সঙ্গে এই চুক্তির কারণে, এবং পাকিস্তান কুয়েতের সঙ্গেও একটা মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট করেছে, যে পাকিস্তান একটা মধ্যস্থতার করার জন্য ভূমিকা পালন করে আসছে, সেখানে কি একটা আমরা দেখব পরিবর্তন আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি পাকিস্তান, সৌদি আরব, ইউক্রেন সবাইকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তাহলে কিন্তু যুদ্ধে একটা বিরাট ধরনের নতুন মাত্রা যোগ দেবে। ইরান অলরেডি বলে দিয়েছে হরমুজ নিয়ে তাদের যে অবস্থান ছিল সেখান থেকে সে সরে আসেনি, হরমুজের নিয়ন্ত্রণ ইরান রাখবে, এবং ওমানের সঙ্গে নেগোসিয়েশন চলছে। ওমানও কিন্তু এখন আবার ইরানের বিরুদ্ধাচরণ করার সাহস পাচ্ছে না। এমতো অবস্থায় ইরান চারদিক থেকে যদি মনে করেন এনসার্কেল হয়ে যায়, রাশিয়ার জন্য সেটা একটা শুভ সংবাদ নয়। রাশিয়া ইরানকে তার পাশে পেতে চায় এই শাহেদ ড্রোনের জন্য, এবং তার ইরানকে যদি মার্কিন পন্থীরা, ইউক্রেন পন্থীরা পরাভূত করতে পারে, তাহলে রাশিয়ার আক্রমণ করার জন্য আরেকটা ফ্রন্ট খুলতে পারে তার শত্রু দেশগুলো। এবং এই ধরনের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, মনে করি চীন সারাক্ষণ বসে থাকবে বলে আমার মনে হয় না। চীন যদি দেখে তার মিত্র ইরান আক্রান্ত হয়েছে, ইউক্রেন নতুন শত্রু হিসাবে আবির্ভূত হচ্ছে, পাশে আবার সৌদি আরব, তাহলে চীনেরও একটা ভূমিকা এখানে আমরা দেখতে পাবো বলে মনে হয়। তবে আমার আরেকটা ব্যাপার পরিষ্কার করা উচিত, পাকিস্তান চীনের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত, মানে 46 থেকে 60 বিলিয়ন ডলার চায়না ওখানে ইনভেস্ট করেছে পাকিস্তানে। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এটা চীনের জন্য দরকারি, তবে পাকিস্তানের জন্য একটা অপরিহার্য ব্যাপার। এই যে গোয়াদার বন্দর দিয়ে যে চীনকে ট্রানজিট দেয়া, এর ফলে পাকিস্তানের লাভ হচ্ছে, এবং পাকিস্তান চীনের অস্ত্র সামগ্রী এবং চীনের সঙ্গে যে সিকিউরিটি যে প্যাক্ট, তার উপর নির্ভর করে সে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে। চীন যদি পাকিস্তানের পাশ থেকে সরে যায়, তাহলে ভারত বেলুচিস্তানে এবং পাকিস্তানি আজাদ কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ চালু করতে পারে, আরো বৃদ্ধি করতে পারে সন্ত্রাসী কার্যকলাপ। সেজন্য পাকিস্তান খুব একটা কমফোর্টেবল অবস্থায় থাকবে না যদি সে
সৌদি আরবের সঙ্গে তার চুক্তি রয়েছে বলে সৌদি আরবকে খুশি করতে গিয়ে সৌদি আরবের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধের নামে, তাহলে চীন পাকিস্তানের কাছ থেকে সরে যাবে। সেজন্য আমি মোটামুটি বলতে পারি পাকিস্তানের সঙ্গে কুয়েত এবং সৌদি আরবের যতই সামরিক চুক্তি থাকুক, এটা কার্যত একটা ডেড লেটার। পাকিস্তান এটাকে অ্যাক্টিভেট করবে না। পাকিস্তান সক্রিয়ভাবে বা পরোক্ষভাবে হলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না, কেননা চীন রয়েছে তার পাশে। এবং যদি পাকিস্তান ইরানের উপর আক্রমণ করতে চায়, তাহলে চীন তার পাশ থেকে সরে যাবে। এটা পাকিস্তান অ্যাফোর্ড করতে পারে না। তবে ইউক্রেন আরেকটা ফ্রন্ট খুলবে, রাশিয়া একটা, ইরানে আরেকটা, এটা লিস্ট লাইকলি হবার সম্ভাবনা কম। তবে অনেক সময় সম্ভব জিনিস হয় না, অসম্ভব জিনিস হয়ে যায়। দেখা যাক, সময় আমাদের জানাবে আমরা কি ইউক্রেনের সঙ্গে ইরানের একটা নতুন যুদ্ধ শুরু হলো বলে আমরা প্রত্যক্ষ করব, নাকি অনেক পর্যালোচক যারা বলছেন এটা একটা জয়েন্ট যুদ্ধ, দুটো যুদ্ধ এক হয়ে গেছে। ইউক্রেন ইরানের বিরুদ্ধে মানে যুদ্ধে না নামলেও তারা সক্রিয়ভাবে ইরানের বিরোধিতা করবে। এই বিরোধিতা কোন দিকে যায় সেটাই আমাদের এখন দেখার বিষয়। ভালো থাকবেন সবাই। সবাইকে অভিনন্দন জানিয়ে আবার অনুরোধ করছি, আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।